আজকের দিনটা আমাদের জন্য একটা সংবাদপত্র জগতের জন্য, বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটা ইম্পর্টেন্ট দিন বই কি। এই দিনে, আজকের এই দিনে বাংলাদেশের সকল সংবাদপত্র একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল। হাতে গোনা মাত্র 4টি সংবাদপত্র ছিল। সেখান থেকে আজকে আমরা এতগুলো সাংবাদিক ভাইদের সাথে আমরা কথা বলছি। তার মানে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে এখন সংবাদপত্রের যে টুটি চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই এই মুহূর্তে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, এই যে সংবাদপত্রের যে আমরা যেটা বলি মাল্টিপ্রেসি ডেমোক্রেসি, যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, মাত্র 4টা সংবাদপত্রকে সব বন্ধ করে দিয়েছিল। একই সময় আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বন্ধ মানে বিলুপ্ত করে বাকশাল নামে একটা দল গঠন করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি যেরকম বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে যে রেস্ট্রিকশন ছিল সেটাও তুলে নিলেন। পরবর্তী সময় কি হয়েছে, কতটুকু হয়েছে, এটা আপনাদের কথা থেকেও বেরিয়ে এসেছে। আমি আজকে আরো 2-1টি কথা আমার মনে হয় বলা উচিত, না বললেই নয়। যেটা আমি অলরেডি বলেছি, আবারও আমি তুলে ধরতে চাইছি। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার বা রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য বিভিন্নভাবে রাজপথের আন্দোলনে ছিল তারা। এবং সেই আন্দোলন স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলি এই আন্দোলনগুলোকে পরিচালনার নেতৃত্ব দিয়ে থাকে। এবং পৃথিবীর সব ইতিহাসে দেখা গিয়েছে একসময় গিয়ে দলমতে নির্বিশেষে সব স্তরের মানুষ এইটাতে নেমে আসে, সেটা রাজনৈতিক দলের নেতৃত্বে হোক অথবা সামাজিক আন্দোলনের রূপেই হোক। একটা সময় মানুষ নেমে এসে যখন অত্যাচারের মাত্রা খুব বেশি বেড়ে যায়। এবং 5ই আগস্ট তার আগে দিয়ে এরকমই ঘটনা ঘটেছিল এবং 5ই আগস্ট সেটা একটা পরিপূর্ণতা লাভ করেছিল। তার আগে পর্যন্ত দীর্ঘ 17 বছর যেই সময়টা মানুষ তার অধিকার আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিল, আমরা দেখেছি বিএনপি বিটে আপনারা যারা কাজ করেছেন বহু বছর ধরে, আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে যে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী একটি জায়গা ঘিরে ফেলেছে যেখান থেকে আমাদের অনেক নেতৃত্বকে বা আমাদের কোনো প্রচন্ড অ্যাক্টিভ কোনো কর্মীকে তুলে নিয়ে যাবে। বিএনপি পিঠের সাংবাদিকদের কারণে এরকম অনেক নেতৃত্ব বা অনেক অ্যাক্টিভ কর্মী সেদিন রক্ষা পেয়েছিল, সে অ্যারেস্ট হওয়া থেকে রক্ষা পেয়েছিল। আপনারা সহযোগিতা করছেন। আগে সুযোগ হয়নি, এত বছর সুযোগ হয়নি। আজকে আপনাদের সাথে সামনাসামনি কথা বলার বা বসার সুযোগ হয়েছে এই অনুষ্ঠানে। আমি আমার দলের নেতাকর্মীদেরকে তাদের বিপদের সময় এই সহযোগিতা করার জন্য এবং তাদের অত্যাচার নির্যাতনের কাহিনী শত বাধা বিপত্তির মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার জন্য এবং একই সাথে তাদের পাশাপাশি থেকে সেই একই কষ্ট আপনারাও ভোগ করেছেন, সেই কষ্ট আপনারা ভোগ করেছেন। এই সকল কিছু মিলিয়ে আমার অবস্থান থেকে আমি আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যেরকম কথা প্রসঙ্গে কেউ কেউ বললেন যে আপনাদের এই বিষয়টি প্রয়োজন বা ওই বিষয়টি প্রয়োজন বা এটা করা উচিত ওটা করা উচিত, একইভাবে আপনাদের বিষয়গুলো অবশ্যই আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব নিশ্চয়ই আমরা সেটা অ্যাড্রেস করব। বাট এখানে একটি কথা আছে, আমি তখন বলেছিলাম যে আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে, আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার, অন্তত চেষ্টা তো করতে পারি। আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। অন্তত এই মাইন্ডসেট নিয়ে আমরা কেন সামনের দিনে এগোই না? আমরা যখন খাচ্ছিলাম, আমি আপনাদেরই কয়েকজন সহকর্মীর সাথে আমার টেবিলে বসে আমি খাচ্ছিলাম এবং তখন আমি আমার কতগুলো কথা আমি তুলে ধরছিলাম। আমরা একটি ব্যাপারে সবাই
কনসার্ন। আপনারাও আপনাদের পত্রিকায় প্রায় এরকম নিউজগুলো আসে, দেখি। যেমন ধরেন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছে, হয়তো বিশ্বব্যাপী কম বেশি আছে, আমাদের এখানেও খুব আছে, সেটা হচ্ছে ড্রাগের প্রবলেম। এখন আপনি কতজনকে ধরবেন, কতজনকে চিকিৎসা দেবেন, কতজনকে আপনি কাউন্সিল করবেন, সবকিছুতে একটা রিসোর্সের লিমিট আছে, ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। তাহলে বিষয়টিকে আর অন্য কিভাবে অ্যাড্রেস করা যায়? বিষয়টিকে হয়তো অ্যাড্রেস করার আরো কিছু উপায় আছে। আমি যা যা তখন খাবার টেবিলে যে কয়েকজনের সাথে আলাপ করছিলাম, আমি এখন সামগ্রিকভাবে সবার সামনে তুলে ধরতে চাইছি। আমি আমার চিন্তাটা আপনাদের সামনে তুলে ধরছি। এই সুযোগ তো সবসময় পাবো না, সেজন্য আজকে তুলে ধরছি সংক্ষিপ্তভাবে। দেখুন, ব্যাপারটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে এই সমস্যা থেকে কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বের করে নিয়ে আসবো। কিন্তু এই চিন্তার পাশাপাশি বা এই সমস্যা থেকে বের হওয়ার পাশাপাশি আরেকটাও বিষয় আছে যে আমার ভবিষ্যৎ প্রজন্মকে তো আমার সঠিকভাবে গড়ে তুলতে হবে তাদেরকে, যাতে তারা ভবিষ্যতে এই দেশটাকে গড়তে পারে, সামনে নিতে পারে, গড়ে তুলতে পারে। একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, 15 বছর বা 18 বছর বা 20 বছর বা 22 বছর বা 25 বছর, এই আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। এই সময় একটা মানুষের শারীরিক বা মানসিক যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটা তাকে বার্ন করার একটা এভিনিউ দিতে হবে, একটা স্কোপ দিতে হবে, সেই সুযোগ তাকে ক্রিয়েট করে দিতে হবে। আমরা ঢাকা শহর সহ বাংলাদেশে যেখানেই তাকাই না কেন, কয়টি খেলার মাঠ আছে? অর্থাৎ আমাদের যারা এখন এসবের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে অথবা সারাদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, বুঝেই হোক না বুঝে হোক, ভালো মন্দের মধ্যে পার্টিসিপেট করে ফেলছে, খেলার মাঠ সব বন্ধ। ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য খেলার মাঠ বলতে গেলে নেই কোথাও। আচ্ছা, তারপরে আপনি যতই শিক্ষিত হন, আপনার মধ্যে যদি কালচার না থাকে, আপনি কি সিভিলাইজড দাবি করতে পারবেন না? নিজেকে অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। আপনার শিক্ষা যে বিকাশ, সেটা আপনি সম্পূর্ণভাবে ফুটে দিয়ে তুলতে পারবেন না যদি আপনার মধ্যে কালচার না থাকে। এর বাইরেও দেখুন, এই যে এনার্জিটা আছে ইয়াং জেনারেশনের মধ্যে, যে এনার্জিটা আছে মানসিক বা শারীরিক, এটা তাকে এইটা বার্ন করার জন্য তাকে তো ইনোভেশনের স্কোপ দিতে হবে। আমরা সেই জন্যই যেটি আমরা করছি, সেই জন্যই আমরা করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে নতুন কুড়ি আমরা স্পোর্টস চালু করেছি। একই সাথে কিন্তু গত সপ্তাহে একটা ইভেন্ট হয়ে গেল সারা বাংলাদেশে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে হয়েছিল। যেমন আমি তখন কথা প্রসঙ্গে বলছিলাম যে যখন আমরা ছোট ছিলাম, আমি যখন স্কুলে কলেজে পড়তাম, তখন পত্রিকা খুললে দেখা যেত যে বিভিন্ন স্কুলের মধ্যে কালচারাল শো হচ্ছে, বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, ডিবেট হচ্ছে বা সায়েন্স ফেয়ার হচ্ছে। কিন্তু এখন পত্রিকা খুললে এরকম নিউজটা খুব একটা চোখে পড়ে না। কালচারাল শো মানে হয় 16 ডিসেম্বর হতে হবে স্কুলে কালচারাল শো, বা কলেজে কালচারাল শো, অথবা 21শে ফেব্রুয়ারি হতে হবে, অথবা 26শে মার্চ হতে হবে, এরকম হতে হবে। কেন এটা সারা বছর হতে পারে না? শবে বরাত, শবে কদর আসলেই কেরাত প্রতিযোগিতা হবে, কেন এটা সারা বছর হতে পারে না? শীত আসলেই স্পোর্টস হতে হবে, কেন এটা সারা বছর হতে পারে না? কোন একটা ইভেন্ট, যা ওয়ার্ল্ড ইভেন্ট হলে আচ্ছা ঠিক আছে, গুটি সংখ্যক কিছু জায়গায় সায়েন্স ফেয়ারের মতন ইনোভেশনের সর্ট অফ কিছু প্রোগ্রাম হলো, কেন এটা সারা বছর হবে না? আমরা এই জিনিসগুলাই শুরু করতে চাইছি। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এর মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল, সেখানে আমরা শিক্ষার ব্যাপারে বলেছি যে আমরা বিভিন্ন রকম কারিকুলাম বলুন, বিভিন্ন রকম তাদের ভোকেশনাল ট্রেনিং বলুন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলুন, আমরা এগুলো ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এর মধ্যে কয়েকটি মোটামুটিভাবে আমরা শুরু করতে পেরেছি। যেমন স্পোর্টসের বিষয়টা আমরা এর মধ্যে শুরু করে ফেলছি। মাত্র 7-8 দিন আগে, এটা গত 1 মাস ধরে হয়েছে, এটার ইভেন্টটা, মেইন ইভেন্টটা হবে 20 তারিখে, না? আর্মি স্টেডিয়াম হবে। হ্যাঁ, আর্মি স্টেডিয়ামে হবে। কিন্তু মোটামুটি ভাবে কোর্সটা কমপ্লিট হয়েছে, সব জেলায় জেলায় হয়েছে, বিভিন্ন স্কুলের মধ্যে বাচ্চাদের মধ্যে প্রায় 22 লক্ষ বাচ্চা, ছেলে মেয়ে মিলে মোটামুটি 11 লক্ষ এরকম পার্টিসিপেট করেছে। কিন্তু এত বড় একটা ইভেন্ট হয়ে গেল, এত লক্ষ লক্ষ বাচ্চা পার্টিসিপেট করলো, এটা কিন্তু বাংলাদেশের সংবাদপত্রে কোনো অ্যাপ্রিসিয়েশন দেখলাম না আমরা, বা নিউজটার কাভারেজে আমরা দেখলাম না। আমি আপনাদেরকে বলছি না, আমি ওভারঅল জিনিসটা বলছি যে আমাদের দেখলাম না আমরা এটা। তো এটা তো এখানে কি শুধু বিএনপি যারা করে তাদের ছেলেমেয়েরাই এখানে পার্টিসিপেট করেছে তা তো না। এখানে দলমত নির্বিশেষে নন পলিটিক্যাল, পলিটিক্যাল সব রকম মানুষের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে।
দুদিন আগে ঢাকা জেলাটায় আমার স্ত্রী গিয়েছিলেন একটা ইনোভেশন প্রোগ্রাম, যেটাকে নাম দেওয়া হয়েছে। বাচ্চারা বিভিন্ন সারা দেশ থেকে হচ্ছে, এখন জেলা পর্যায়ের হচ্ছে, তারপরে বিভাগীয়টা হবে না, বিভাগীয়টা এর মধ্যে হবে। 28 তারিখে মেইন ইভেন্টটা ন্যাশনাল যেটা হবে, এটা এখানেই হবে, চিন্ময়টিতে হবে। ইনোভেশন, আমাদের বাচ্চারা কে কি চিন্তা করছে, কে কি ইনোভেট করতে পারে, এরকম নিয়ে, অর্থাৎ সোজা হিসাব সায়েন্স ফেয়ার বলতে যেটা, এই জিনিসটা হচ্ছে। অর্থাৎ কিন্তু জেলা পর্যায়ে পর্যন্ত, থানা টানা শেষ করে জেলা পর্যায়ে এখন চলছে। এটারও তেমন কোনো নিউজ দেখলাম না, শুধু আমার ওয়াইফ গিয়েছিল বলে ওই নিউজটা কভার হয়েছে, অন্যগুলা আসলো না। তো তাহলে আমরা কি নিউজ কভার করছি? আমরা বাচ্চাদের স্পোর্টস এর নিউজ কভার করছি না, আমরা বাচ্চাদের ইনোভেশন যেটা ইনোভেটিভ প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা কভার করছি না। আমরা তাহলে কি কভার করছি? এই বিষয়টা বোধহয় আমাদেরকে চিন্তা করা উচিত। অর্থাৎ যারা আগামীতে আমাদের যারা ভবিষ্যৎ, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি না, তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করছি না, তাদের ভালো কথাটা আমরা তুলে ধরছি না, তাহলে আমরা কি করছি? এই বিষয়টা বোধহয় একটু আমাদের সবাইকে নতুন করে চিন্তা করা উচিত। হ্যাঁ, আমরা তো রাস্তাঘাট বানাবো, অন্যান্য কাজও করবো আমরা, কিন্তু এই বিষয়গুলো, যেমন এখানে আমাদের তথ্যমন্ত্রী আছেন, সরকার গঠন করার কয়েকদিন পরেই আমি ওনাকে ডেকেছি। আমি ওনাকে ডেকে বললাম, দেখুন 17 বছর পরে দেশে আসার পরে একটি জিনিস খুব, এবং এটা আমি আজকে লাঞ্চের টেবিলেও আমি আলাপ করলাম, আসার পরে আমার কাছে, এতদিন তো বাইরে থেকে সোশ্যাল মিডিয়া দেখে আমার কাছে মনে হচ্ছিল, বাট আসার পরে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে দেখুন, আমরা সকলে যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 15-16 বছর ছিল, 18 বছর ছিল, আমাদের বিহেভিয়ারটা বোধহয় একটু অন্যরকম ছিল। এখন যারা নিউ জেনারেশন, আমরা বোধহয় আরো একটু ডিসেন্ট বা সোবার বা এরকম কিছু ছিলাম, আরো সফট ছিলাম বোধহয়। আমরা সফট ওয়ার্ডটা বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমরা বোধহয় আরো একটু সফট ছিলাম। অন্য কারোর সাথে যখন আমরা কথা বলতাম, তখন বোধহয় আর একটু সফট ছিলাম, বাট এখন মনে হচ্ছে জিনিসটা বোধহয় একটু ডিফারেন্ট। অর্থাৎ সোজা হিসাব ভ্যালুজ, আমাদের কতগুলো সোশ্যাল ভ্যালুজ, আমাদের কতগুলো রিলিজিয়াস ভ্যালুজ, আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশন মধ্যে একটু বোধহয় ঘাটতি আছে। তাই বললাম যে এটা স্কুল লেভেল থেকে কিভাবে আমরা চালু করতে পারি, কিভাবে আমরা এটা অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারি, কিভাবে এই ভ্যালুসগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশ্চর্য ব্যাপার, একটা মানুষকে গাছের সাথে বেঁধে পিটিয়ে মারছে, অথচ 10 জন মিলে সেটাকে রেকর্ড করছে, মোবাইলে ফেসবুকে রেকর্ড করছে। অস্বাভাবিক একটা ব্যাপার এটা। একটা জীবকে, কুকুরকে পিটিয়ে মারছে, সবাই মিলে রেকর্ড করছে, সেটা একজন পিটিয়ে মারছে, সবাই মিলে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমার কাছে অস্বাভাবিক লাগছে, আমি জানি না আপনাদের কাছে অস্বাভাবিক লাগছে কিনা। এটা কেন একটা জীবকে মেরে ফেলছি আমরা, গাছ কেটে ফেলছে, তাকে সবাই দেখছে, কেউ প্রতিবাদ করছে না, গাছগুলা কেন কেটে ফেলছো? সো এই জায়গাগুলো তো বোধহয় আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা বলি আমরা সুন্দর ভবিষ্যৎ চাইছি, আমরা বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালো করে মানুষ করে গড়ে তুলতে হবে। আমরা শুধু এন্ড অফ দ্য ইয়ার আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিলেই কি সে মানুষ হয়ে গেল? পরীক্ষায় পাশ করলো, নাম্বার পেলো, ঠিক আছে, মানুষ হয়ে গেল সে? আমাদের তো তাদেরকে অন্য জিনিসও দিতে হবে। আমি আপনাদের কাছে যেটা চাইছি, আমি আপনাদের, হ্যাঁ, আমাদের ব্রিজ হবে, কালাভার্ট হবে, স্কুল হবে, কলেজ হবে, সবকিছু হবে, সেগুলো তো হবে। সেগুলো যখন আমি যাব, মন্ত্রী সাহেবরা যাবে, ওপেনিং হবে, নিউজ আসবে, টিভিতে আসবে। কিন্তু এর বাইরে যেই বিষয়গুলো আছে, এর বাইরে যেই কাজগুলো করতে চাইছি, আমরা ফ্যামিলি কার্ড দিতে চাইছি। সবাই বলছে এটা তো বাজিমাত প্রোগ্রাম। হ্যাঁ, বাজিমাত প্রোগ্রাম, ঠিক আছে, আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটাকে বাজিমাত ধরতে পারেন, বাট আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা একটা রিসার্চ করে পেয়েছি। এই যে মাহাদি আমিন বসেছে, মাহাদি আমিন আর আমি এই ফ্যামিলি কার্ড নিয়ে 2012 সাল থেকে, 11 সাল থেকে কাজ করছি, কিন্তু এই ফ্যামিলি কার্ড আমরা রিসার্চ করেছি। এটার উপরে রিসার্চ করে দেখা গিয়েছে যে আপনি যদি ফ্যামিলি কার্ডে আমরা যে টাকাটা দিচ্ছি, এটা যদি আপনি একজন পুরুষ মানুষের হাতে দেন, ও কিন্তু যেই মাসে ও টাকাটা পাবে, 1 সপ্তাহের মধ্যে টাকাটা খরচ হয়ে যাবে। ওই যে বিকালবেলায় আড্ডায় বসবে মোড়ের দোকানে, চা বিস্কুট খাবে, এই চা দাও ওকে 5টা, এই ওকে কেক দাও, ওটা নাই, 2500 টাকা নেই। বাট রিসার্চ যেটা বলে, আপনি যদি এটা কোনো একজন মহিলা গৃহিণীর হাতে দেন, সে কিন্তু খুব হিসাব করে খরচ করবে। প্রথমেই সে তার ফ্যামিলির জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস, ওষুধ, ছেলেমেয়ের বই খাতা হোক, বা শিক্ষার ব্যবস্থা হোক, বা একটু বেটার ফুড হোক, এই জিনিসগুলো সে চিন্তা করবে। তারপরে যখন আস্তে আস্তে, যে কোনো মানুষের, আপনি নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন, আপনি যখন প্রথম বেতন পেয়েছেন, আপনার মনে হচ্ছে এটা কিনবো, সেটা কিনবো, ওটা কিনবো, বাট একসময় কিন্তু আপনার ডিমান্ডটা কমে আসে, কিন্তু তখন কিন্তু আস্তে আস্তে আপনি সেভিং করেন। ঠিক একইভাবে এখানেও কিন্তু মহিলা কিন্তু এক পর্যায়ে কিন্তু সেভিং করবে, যতই খরচ হোক ওখান থেকে সেভিং করবে। এবং সেভিংটা সে কি করবে? ডেফিনেটলি আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে যাদেরকে আপনি সহযোগিতা করছেন, বেনিফিটটা দিচ্ছেন, এরা নিশ্চয়ই সিঙ্গাপুর, দুবাইতে টাকা পাচার করবে না।
ও সেভিংটা করবে এবং সেভিংটা করার ফলে ও আস্তে আস্তে যখন একটা সেভিং হবে ও কিন্তু তখন ওর ছোট্ট নিজের একটা বিজনেস হয়তো চালু করবে, ঠিক আছে, 10টা মুরগি 5টা ছাগল এরকম পালবে। এবং ওই টাকা দিয়ে ও কোথায় খরচ করবে? ওই টাকাটা ও খরচ করবে ওর বাচ্চার জন্য একটা নতুন ড্রেস কিনবে, অথবা অর্নামেন্টের গয়না কিনবে, অথবা চিপস কিনবে। আপনি দেখুন ড্রেসটা যে সে কিনছে, সে কি কোনো ব্র্যান্ডেড ড্রেস কিনছে? না, ও কাপড় সেটাই কিনছে যেটা লোকাল ফ্যাক্টরি, লোকাল গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করছে। ও চিপস কি কোনো মার্কস স্পেন্সারের চিপস কিনছে? না, ও লোকাল প্রাণ কোম্পানি অর্থাৎ দেশীয় কোম্পানির চিপস কে ও কিনছে। ও অর্নামেন্টাল যেটা কিনবে, ও কি কোনো ব্র্যান্ডেড অর্নামেন্টাল কিনবে? তা না, ও দেশীয় ছোট ছোট জুয়েলারি ফ্যাক্টরি যারা আছে, অর্নামেন্ট বানায়, যারা আর্টিফিশিয়াল অর্নামেন্ট বানায়, এই সেটা কিনবে সে। অর্থাৎ এই টাকাটা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখুন, একটা গ্রামে যদি আপনি 300, একটা গ্রামে যদি 300 মহিলাকে আপনি 2,500 টাকা মাসে দেন, তাহলে 300 ইন্টু 2,500 কত হচ্ছে? 7,50,000 টাকা। এখন 7,50,000 টাকা যখন এক মাসে যাচ্ছে একটা গ্রামে, ওখানে যেই স্টোরটা আছে, ইট ক্যান বি এ গ্রোসারি শপ, মুদির দোকান ধরে, সেই মুদির দোকানে যখন মাসের প্রথম সপ্তাহে 300 জনের মধ্যে যদি এখন মোটামুটি ভাবে এক একজন মানুষ এভারেজ যদি প্রতিদিন সে 50 থেকে 100 টাকা স্পেন্ড করে, তখন কিন্তু ওই স্পেন্ডিংটা তার বেড়ে যাবে। অর্থাৎ ওই মুদির দোকানের সেলটা কিন্তু বাড়বে, তার বেশি পরিমাণ চিপসের প্যাকেট যাবে, তার বেশি পরিমাণ অন্য অন্য দ্রব্য বিক্রি হবে। এখন হয়তো সে নিজেই দোকানটা চালায়, কিন্তু যখন 300 জন মানুষ এসে প্রতি মাসে 1,000 টাকা এক্সট্রা স্পেন্ড করবে ওখানে, তখন কিন্তু ওই মুদির দোকানদারের একটা কর্মচারী রাখতে হবে, অথবা 2টা কর্মচারী রাখতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? ও কিন্তু দুইজনের কর্মসংস্থান হলো। এইভাবে আমাদেরকে জিনিসটা চিন্তা করতে হবে। আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করি। আরো ডিটেল ব্যাপার আছে, আমি ওটাতে গেলাম না অত। এভাবে ঠিক একইভাবে ফার্মার্স কার্ডের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এরকমই হচ্ছে। অর্থাৎ যেটা আমরা চাইছি যে গ্রামীণ যে মানুষ আছে, আমাদের প্রায় 75% মানুষ গ্রামে বসবাস করে। এই যে রুরাল মানুষ যারা আছে, এরা ইকোনমিক ভাবে যাতে এম্পাওয়ার্ড হয়, কিছুটা এদের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড যাতে স্ট্রেংথেন হয়। বিকজ এখানে আমার জন্য এটা করা ইজি অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে, এবং করাটা মোর সেফ। ওই যে বললাম প্রথমে যে এই টাকাটা কিন্তু পাচার হচ্ছে না, এই টাকাটা ভেরি মাচ আমার ইকোনমির মধ্যে রয়ে যাচ্ছে, এবং ইনডাইরেক্টলি আমার দেশীয় যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে যাতে আমরা সাপোর্ট দিতে পারি, আমরা ইনসেন্টিভ দিতে পারি। আমরা ঠিক আছে আলাদা ফান্ড ক্রিয়েট করে, যেটা অলরেডি করা হয়েছে, 60,000 কোটি টাকার একটা ফান্ড করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সাপোর্ট, সেটা করা যেতে পারে। কিন্তু তারপরেও আপনার পারচেজিং পাওয়ার যদি মানুষের না বাড়ে, তাহলে তো আপনি ইন্ডাস্ট্রি করেন যেটাই করেন, তাহলে তো চলছে না কোনো কিছু। তো মানুষের পারচেজিং পাওয়ার আমার বাড়াতে হবে, এবং এভাবেই আমরা সেটা ইকোনমিক্যাল গ্রোথ করতে চাচ্ছি। তো এখন ফ্যামিলি কার্ড আমরা প্রথমে ঠিক করেছিলাম যে কোন ধরনের মানুষ পাবে। পরে আমরা চিন্তা করে দেখলাম যে না, আমরা যদি শুধু সিলেক্ট করে দিই যে কোন ক্যাটাগরির মানুষ পাবে, তাহলে এখানে একটা কারাপশনের পসিবিলিটি রয়ে যায়, যেটা আমাদের দেশে হয়। এটা সেই জন্য আমরা তখন ঠিক করলাম যে এটা আমরা ইউনিভার্সাল করে দেবো। একজন কৃষকের স্ত্রী, একজন মুদির দোকানের স্ত্রী, একজন স্কুল মাস্টারের স্ত্রী, একজন মসজিদের মক্তবের একজন শিক্ষক, তার স্ত্রী যেমন পাবে, আমার স্ত্রী পাবে, আপনাদের সকলের স্ত্রী পাবে। বাট 2,500 টাকা না হলেও আমাদের মোটামুটি অনেকের আমাদের প্রয়োজন নেই আমাদের স্ত্রীদের 2,500 টাকা। আমরা এটা ডিক্লাইন করবো, আমরা এটা নিব না, আমরা স্টেটকে টাকাটা ফেরত দিয়ে দেবো। বাংলাদেশে প্লাস মাইনাস 4 কোটির মতন ফ্যামিলি আছে। আমরা 4 কোটি ফ্যামিলির যে ওয়াইফরা আছেন, 4 কোটিকেই আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। বাট আমাদের হিসাব বলে 1.5 কোটির মতন ফ্যামিলির প্রয়োজন হবে না এটা, অর্থাৎ 1.5 কোটির রিসোর্স কিন্তু স্টেটের কাছে ফেরত আসছে। সো জিনিসটাকে আমরা বেটার ভাবে আরো ইউটিলাইজ করতে পারবো। আপনারা এর মধ্যে কিছু কিছু জায়গায় নিউজ করেছেন যে হ্যাঁ ফ্যামিলি কার্ড ঠিক মতন দেওয়া হচ্ছে না, যার প্রাপ্য না সেও পাচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম না। গ্রাম পর্যায়ে হ্যাঁ, যে একটু ওয়েল অফ সে হয়তো পেয়েছে, সে হয়তো এক টাইমে পাবে, সে হয়তো 3 মাস পরে পাওয়ার কথা এখন পেয়ে গেছে। ঘাপলাটা এখানে হচ্ছে, কারণ ওরা যেই বেসিসে জিনিসটা করছে, যে ইনফরমেশনের ভিত্তিতে করছে, সেখানে কিছুটা গন্ডগোল আছে। সেই জন্যই আমরা বারে বারে বলছি পাইলট প্রজেক্ট, এগুলাকে কোথায় কি এরার্স হচ্ছে এগুলাকে চেক করে, যাতে যখন আমরা ইনশাল্লাহ এই বছর থেকে, এই জুলাই মাস থেকে আমরা নেক্সট 1 বছরের জন্য প্রায় 41,20,000 ফ্যামিলিকে আমরা পৌঁছে দিব, এটাতে যাতে আমাদের ভুল ভ্রান্তিটা আরো কম হবে, ভুল ভ্রান্তি কিছু তারপর যাতে কম হয়, সেই জন্য আমরা গত 3 মাস পাইলট প্রজেক্ট রান করেছি। আপনাদের সামনে এরকম বললে অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো,
তো যেই মূল কথাটা বলতে চাইছি, কিন্তু কিন্তু সংসদেও যেতে হবে আমাকে। হ্যাঁ, ট্রু। আচ্ছা, আপনারা যদি এই বাজেটটা খেয়াল করে দেখেন, দেখুন এই বাজেটের মধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেকগুলো প্রোডাক্ট, অনেকে বলেছে এই ইন্ডাস্ট্রির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ওই ইন্ডাস্ট্রির উপরে প্রোডাক্টের উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা কার্টেল করেছি অনেক, বাট কিছু কিছু প্রোডাক্টের ট্যাক্স বেড়েছে। আপনি খুব মাইনরলি প্রত্যেকটা আইটেমের গো থ্রু করে দেখবেন আমরা সেগুলোর উপরে ট্যাক্স বাড়িয়েছি যেইটা সিমিলার প্রোডাক্ট দেশে প্রডিউস হচ্ছে। দেশে যেই প্রোডাক্টের মিলটা আছে ওইটাকে প্রোটেক্ট করার জন্য ইম্পোর্টটার উপরে আমরা ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। এটাই আমরা করেছি। তো এরকম অনেকগুলো কাজ আমরা করছি। তা আমরা যে 6 লক্ষের মতন গাছ কেটে ফেলা হয়েছে, আপনি জাস্ট চিন্তা করেন 6 লক্ষ গাছ ছিল নাই, এবং এর মধ্যে অনেক মাদার ট্রি যেগুলার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে বা আরো বেশি হতে পারে, এরকম হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। একটা বিষয় আমি যেহেতু আপনাদের সাথে কথা বলছি, একটা জিনিস আমি খুব মিস করি। এত বছর যে লন্ডনে ছিলাম, একটা জিনিস খুব মিস করি। আমি যেই পাড়াটায় ছিলাম সেই পাড়াটাতে কক্সবাজার যাওয়ার পথে যেরকম বড় বড় গর্জন গাছ দেখেন না, ওই পাড়াটাতে এরকম অনেক বড় বড় গাছ। আপনাদের বোধহয় অনেকের সাথে পরিচয় আছে। মাসুদ নামে একটা ছেলে আম্মার সাথে থাকতো। মাসুদ বোধহয় অনেকে আপনারা চেনেন। তো একদিন আম্মা কথা বলবেন আমার সাথে, তো মাসুদ ফোন দিয়েছে। আমি তখন কে জানি এসেছিল আমার বাসার কাছে, আমরা যে পাড়া থাকতাম ওখানেই একটা হোটেল ছিল, আমি ওখানে বসতাম ঢাকা থেকে যদি কেউ দেখা করতে যেত। তো আমি হেঁটে আসছি, ও যখন কল দিল ভিডিও কল, তো আমি ধরলাম। তো আমি বললাম যে ঠিক আছে 10 মিনিট পরে করো, আমার আর 10 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি নর্মালি ওখান থেকে হেঁটে যাওয়া আসা করতাম, হেঁটে গেলে 15 মিনিট, আসতে আবার 15 মিনিট, হাফ এন আওয়ার হাঁটা হতো। তো ও দেখে হঠাৎ আমাকে বলে, স্যার আপনারা কি গ্রামে থাকেন নাকি? আমরা কেন? বলে এই যে এত গাছপালা। ও বলছে শহরের মধ্যে থেকে দালান কোঠা হবে, লন্ডন মানে দালান কোঠা, সুন্দর সুন্দর বিল্ডিং। আমি বলছি না, এটা শহর থেকে একটু দূরে, বাট ভেরি মাচ টাউন এটা। তো এখন আমি খুব মিস করি ওই গাছগুলো, বিশাল বিশাল সব গাছ, খুব ভালো লাগতো আমার। আর সামারে, এখন তো সামার আসছে, তো বিভিন্ন আমাদের দেশে কোকিলের মতন একটা পাখি ছিল। তো একটা ডাক দিলে আরেকটা ডাক দিত, বিকালের দিকে আরেকটা ডাক দিত। মাঝে মাঝে আমি ওদের ওই গান শোনার জন্যই হাঁটতাম, যেদিন কাজ থাকতো না, গান শোনার জন্য আমি হাঁটতাম। একটা ডাকে আরেকটা ডাকে আরেকটা ডাকে, মানে ইকোর মতন হচ্ছে পাখিগুলোর ডাক, খুব সুন্দর লাগতো। খুব মিস করি আমি। তা আমি যখন ওটা দেখলাম, ওর কাছ থেকে শুনলাম, মোস্তফার কাছ থেকে, আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে। আরেকদিন আমি দেখলাম একটা নিউজ যে আপনার মেরিন ড্রাইভ, ওটার মধ্যে এক্সটেনশন হবে কক্সবাজারে, 3000 গাছ কাটা করবে। তা আমি তখন আমাদের যে রোড কমিশন মিনিস্টার রবি, ওনাকে বললাম যে আপনি একটু যান, গিয়ে সাবজেক্টটা দেখেন, 3000 গাছ কেটে ফেলবে কেন? আর কোনো উপায় নেই, এত বড় বড় ইঞ্জিনিয়ার, নিশ্চয়ই একটা উপায় বের করা যাবে। তো পরে গিয়ে বোধহয় অ্যালাইনমেন্টটা একটু বোধহয় 3 ফিট না কত ফিট সরিয়েছে, 3000 গাছ বেঁচে গেছে। উদ্দেশ্য আপনাদের কাছে যেটা, আমার অ্যাপিলটা আপনাদের কাছে যেটা, আমরা কিন্তু সবাই পারি এরকম করতে। আপনারা আমাকে সাহায্য করতে পারেন এই কাজগুলো করতে, আমি আছি আপনাদের। কতটুকু পারবো বলতে পারবো না। যেই সাংবাদিকটা মোস্তফা যেমন ওটা করেছে, আমি ওকে বললাম যে ঠিক আছে, ওখানে গাছ কেটেছে, আমি ওখান থেকে আমাদের অফিসিয়াল যে বৃক্ষরোপণ অভিযান, আমি ওখান থেকেই শুরু করব। তো সেই জন্যই আমি 2000 গিয়েছিলাম, যে আমি ওখান থেকেই শুরু করবো। ওই জায়গায় আমার জিতটা হয়েছে যে গাছগুলা কেটেছে, গাছগুলো আবার ইনশাল্লাহ লাগাবো আমরা। তো অর্থাৎ হচ্ছে যে আপনারা আমাকে এরকম অনেক সাহায্য করতে পারেন এই বিষয়গুলো, এরকম বিষয়গুলো। শুধু সরকার একা পারবে না, আপনারা যদি, সেই জন্যই আমি তখন কলল ভাই যেটা বললেন যে শত্রুতা আছে, নাহলে আমি তো ভবিষ্যৎ জানি না। তবে ব্যাপারটা হচ্ছে আপনার সহযোগিতা তো আমার লাগবে। আপনার সহযোগিতা না পেলে তো আমি বুঝতে পারবো না জিনিসটা। সহযোগিতা পেলেই অন্তত বুঝতে পারবো যে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অথবা ভালো কাজের পথটা আপনাকেও দেখাতে হবে, আমি দেখবো আমার মতন করে, আপনি আপনাকেও দেখাতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাইছি। আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানে আমার যে অ্যাপিলটা, অর্থাৎ আমাকে যদি আপনারা হেল্প করেন, আমার জন্য কাজটা করতে অনেকটা ইজি হবে। আমাদেরকে আমাদের পরিবেশটা বাঁচাতে হবে, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে, আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক
সামাজিক ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। আজকে এই পর্যন্ত রাখি, আপনাদের কাছে এতটুকু অ্যাপিল জানিয়ে আজকে শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।